সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আজ আহ, আপনাদের সাথে মনোবিজ্ঞান প্রথম পত্র সাধারণ মনোবিজ্ঞানের একটি ক্লাসে আমি নাজমুন নাহার মুনমুন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আপনাদের সাথে আছি। আজকে আমরা বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার এই অধ্যায়টির সর্বশেষ যেই অংশ দেখেন যে সিলেবাসে আছে আপনাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অংশ গ্ল্যান্ডস, এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, জেনেটিক ইনফ্লুয়েন্সেস অফ বিহেভিয়ার এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। এ বিষয়ে আসলে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো এগিয়ে নেওয়ার স্বার্থে সংক্ষেপে আলোচনা করব। যখন আমাদের অনলাইন ক্লাসের বাইরে আমরা আমাদের সাধারণ ক্লাসরুমে মিলিত হব, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা বিশদভাবে সেখানে আলোচনা করব। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমরা ক্লাসে প্রবেশ করব। গত ক্লাসে আমরা একটা সাধারণ ধারণা নিয়েছিলাম যে গ্ল্যান্ডস বা হরমোন গ্ল্যান্ডস কাকে বলে। আমরা এই বিষয়ে আজকে আরো বিশদভাবে আলোচনা করব। গ্ল্যান্ডস হচ্ছে মানবদেহে কতগুলো ক্ষরণকারী গ্রন্থি, হরমোন নিঃসরণকারী গ্রন্থি। তো এই গ্রন্থিগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং অন্যটি হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডস। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড এখানে গ্রন্থিগুলো শরীরের অভ্যন্তরে গ্রন্থির রস ক্ষরণ করে, এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড এটা শরীরের বহির্দেশে বহির্ভাগে বিভিন্ন হরমোনগুলো সিক্রেশন করে থাকে। তো এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস নিঃসৃত হরমোনগুলো সরাসরি রক্তের সাথে মিশে যায় এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড স্কিন সারফেস দিয়ে এটা বাইরের দিকে নিঃসরিত হয়। যেমন আপনারা দেখেন যে ঘর্মগ্রন্থি এর কাজ, এছাড়াও ম্যামিলারি গ্রন্থি, যেখানে শিশুরা যে মাতৃদুগ্ধ পান করে থাকে, সেটা আসলে এক ধরনের এক্সোক্রাইন গ্ল্যান্ডের নিঃসরণের ফলে ঘটে থাকে। এছাড়া স্যালাইভারি গ্রন্থি বা লালা গ্রন্থির কার্যক্রমও এক্সোক্রাইন গ্ল্যান্ডের দ্বারা হয়ে থাকে। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, কেননা আমাদের আচরণের পেছনে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর অনেক প্রভাব রয়েছে। আমরা এখন এই হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, একটি চার্ট আছে। এখানে একটি মানব দেহের যে কতগুলো অঙ্গ বা তন্ত্র সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সেটার সাথে কোন কোন গ্রন্থিগুলো জড়িত এবং সেটা কোন ধরনের গ্রন্থি রস বা হরমোন ক্ষরণ করে থাকে এবং সেগুলোর কার্যাবলী কি, এটা একটা ছবির মাধ্যমে চার্ট আকারে উপস্থাপিত হয়েছে। একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে মোট 8টি গ্রন্থির কথা বলা হয়েছে। এই 8টি গ্রন্থির মধ্যে প্রভু গ্রন্থি বা মূল যে গ্রন্থি বলা হয় সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বেশ কয়েকটি হরমোন এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে, নামগুলো পুরোপুরি দেওয়া হয়নি, আমরা আরেকটু সামনে গিয়ে সেটা দেখব। থাইরয়েড গ্রন্থির কথা বলা হয়েছে এখানে, অ্যাড্রিনাল গ্রন্থি এর লোকেশন দেখানো হয়েছে যে কোথায় অবস্থান করে। এরপর টেস্ট, এটা হচ্ছে যৌন গ্রন্থি, এটা ছেলেদের ক্ষেত্রে একটা এবং মেয়েদের ক্ষেত্রে ওভারি দেখানো হয়েছে। এখান থেকে যে ভিন্ন ভিন্ন ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গ্রন্থি রসগুলো ক্ষরিত হয়ে থাকে। এরপরে আছে
পিনিয়াল গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন হরমোন নিঃসরণ ঘটে থাকে। তো এগুলো সম্পর্কে আমরা সামনের দিকে আগাই, আমরা আরো বেশি আলোচনা করব। আমরা প্রথমেই জানবো যে পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পিটুইটারি গ্ল্যান্ডস এর প্রথম ছবিটায় পিটুইটারি এন্ড পিনিয়াল গ্ল্যান্ডস এর লোকেশনটা দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মস্তিষ্কের সবচেয়ে মস্তিষ্কের ওইটি অবস্থান করে। নালীহীন গ্রন্থি সমূহের মধ্যে পিটুইটারি গ্রন্থির ভূমিকা সব থেকে বেশি। এই গ্রন্থি তার নিজের ক্রিয়া ছাড়াও অ্যাড্রিনাল, থাইরয়েড এবং যৌন গ্রন্থির উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। এই জন্য এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কোনো বিশেষ কারণে অ্যাড্রিনাল, থাইরয়েড এবং যৌন গ্রন্থি যে কোনো একটির ক্ষরণ যদি হ্রাস পায় তাহলে পিটুইটারি একটি উপযুক্ত হরমোন তৈরি করতে পারে এবং এই পরিস্থিতি থেকে যে হ্রাস পাওয়ার পরিস্থিতি এটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনকে পিটুইটাইন বলা হয়। আচ্ছা, এবার যদি আমরা প্রথম ছবিটা আপনার অবস্থানটা দেখেন, এই গ্রন্থির আহ মাথার প্রায় মাঝখানে এবং গুরু মস্তিষ্কের নিচের দিকে অবস্থিত। খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটা গ্রন্থি এটা। এর ব্যাপ্তি 1 সেন্টিমিটার এবং ওজন হচ্ছে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা অনেক ক্ষুদ্র, কিন্তু এটা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। এই গ্রন্থিটির পরের ছবিটায় আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এর কয়েকটি অংশ কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে আপনাদেরকে দেখানো হয়েছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ এবং পোস্টেরিয়র পিটুইটারি হচ্ছে পশ্চাৎ ভাগ। এই দুটোর মাঝখানে মধ্যবর্তী যে অংশটা, এটাকেও কিন্তু আপনাদের বইতে আপনারা দেখবেন যে লেখা আছে ইন্টারমিডিয়েট লোব বা মধ্যবর্তী ভাগ। এবং আপনার আরেকটা গ্রন্থির কথা পড়বেন অন্তঃক্ষরা গ্রন্থির, সেটির নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থিও কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থির কাছাকাছি অবস্থান করে। এখন আমরা একটু যদি লক্ষ্য করে দেখি যে এই অ্যান্টেরিয়র পিটুইটারি বা পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ থেকে নিঃসৃত কোন কোন হরমোন গুলো রয়েছে। এখানে রয়েছে টিএসএইচ, এসিটিএইচ, এলএইচ, এফএসএইচ, ডিএইচ এবং প্রোল্যাকটিন। আমরা একটু আহ বিশদভাবে যদি দেখি তাহলে এখানে আছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের প্রভাবে শরীরের গঠন এবং আকৃতি নিয়ন্ত্রিত হয়। প্রয়োজনের অতিরিক্ত গ্রোথ হরমোন ক্ষরণ হলে এই যে আপনারা শেষের অংশে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, তার উপরের ছবিতে আমরা একজন বৃহদাকার মানুষ দেখতে পাচ্ছি, একে পিটুইটারি জায়ান্ট বলা হয়। যদি অতিরিক্ত পিটুইটারি গ্রন্থির ক্ষরণ হয়ে থাকে, গ্রোথ হরমোনের ক্ষরণ হয়ে থাকে, তাহলে এই রকম জায়ান্ট আকৃতির বা দৈত্যাকৃতির হতে পারে। আবার যদি পিটুইটারি গ্রন্থির নিঃসরণ কম হয় তাহলে আমরা নিচের সবচেয়ে নিচের সর্বডানে সবচেয়ে নিচের যে ছবিটা, এখানে যে একজন বয়স্ক শিশু মুখ দেখতে পাচ্ছি, সে তাকে তার মতো পিটুইটারির স্বল্পতার কারণে হতে পারে, পিটুইটারি বামুন বলা হয়। আচ্ছা, এছাড়াও পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগের থেকে থাইরয়েড উদ্দীপক হরমোন বা টিএসএইচ এটি ক্ষরিত হয়ে থাকে এবং এটি ক্ষরিত হয়ে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে সহায়তা করে। অ্যাডিনো কর্টিকোট্রোপিন
বা ACTH হরমোন। এটি অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ এবং এর বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এরপরে আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH। এটি প্রজননের সাথে জড়িত স্ত্রী ডিম্বাশয়ের ফলিকল গঠন এবং পুরুষ জনন কোষের পূর্ণতা লাভে FSH সহায়তা করে থাকে। এরপরে লিউটিনাইজিং হরমোন বা LH। এই হরমোন ডিম্বস্ফোরণ এবং লিউটিনিয়াম গঠনে সাহায্য করে। প্রোল্যাকটিন হরমোন, এই হরমোন নিঃসরণের ফলে গর্ভবতী মায়েদের স্তনে দুধের সঞ্চার হয় এবং মায়েদের মধ্যে যে মাতৃত্ব বোধ সেটি কিন্তু জাগ্রত হয়। এবার আমরা দেখি যে পিটুইটারি এর পশ্চাৎভাগ নিঃসৃত হরমোনগুলো কি কি। এর মধ্যে রয়েছে অক্সিটক্সিন এবং ভ্যাসোপ্রেসিন। অক্সিটক্সিন হরমোন মায়েদের সন্তান প্রসবে জরায়ু সংকোচন প্রসারণ ঘটায়। এই অক্সিটক্সিন হরমোনের স্বল্পতার কারণে মায়েদের সন্তান প্রসবের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। এছাড়া অ্যান্টিডিউরেটিক হরমোন বা ADH এর প্রভাব নিয়ন্ত্রণ করে পিটুইটারির পশ্চাৎভাগ। শরীরের তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে এটি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পিটুইটারি গ্রন্থির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা এখন থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে দেখব। সংক্ষেপে আলোচনা করব। থাইরয়েড গ্ল্যান্ড পিটুইটারিতে 9 ধরনের হরমোন সম্পর্কে আলোচনা করা হয় এবং এটা গ্রোথ এবং রেগুলেটস আদার গ্ল্যান্ডস। গ্রোথ বা শরীর বর্ধক হরমোন এখানে আছে এবং অন্যান্য গ্ল্যান্ডস এর নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু পিটুইটারির হাতে আছে, আমরা দেখেছি। এরপরে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে একটি হরমোন নিঃসৃত হয় এবং এই থাইরক্সিন হরমোন মেটাবলিজম নিয়ন্ত্রণে কাজ করে থাকে। শরীরের গঠন, শারীরিক সুস্থতা, বুদ্ধি বিকাশ প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গলার শ্বাসনালীর দুই পাশে থাইরয়েড অবস্থিত। থাইরক্সিন এবং ট্রাইইডিওথাইরোনিন এই দুই ধরনের হরমোন এখান থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন স্ফুরিত না হলে শিশুর শারীরিক মানসিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ক্রেটিনিজম নামক রোগ হয়। এই রোগে শিশু খর্বাকৃতি, পেট মোটা, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হয়। থাইরক্সিন প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। রক্তে আয়োডিন না থাকলে থাইরয়েড গ্রন্থি এই হরমোন তৈরি করতে পারে না। আয়োডিনের অভাব হলে থাইরক্সিনের নিঃসরণ হ্রাস পায়। শরীরের তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মৌল তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে থাইরক্সিনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া কাজের গতি সাবলীল রাখার ক্ষেত্রেও কিন্তু থাইরক্সিনের ভূমিকা রয়েছে। আরেকটি থাইরয়েড নিঃসৃত হরমোন হচ্ছে ট্রাইইডিওথাইরোনিন। এটি ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশ বহুলাংশে প্রভাবিত করে থাকে। এরপর আমরা দেখব প্যারাথাইরয়েড গ্রন্থি সম্পর্কে। প্যারাথাইরয়েড গ্রন্থি সন্নিকটে দুই জোড়া থাইরয়েড গ্রন্থির কাছাকাছি দুই জোড়া ক্ষুদ্র গ্রন্থি রয়েছে। এই ক্ষুদ্র গ্রন্থিকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি নিঃসৃত হরমোন শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের গতি নিয়ন্ত্রণ করে থাকে। ছবিতে আমরা চার্টে দেখতে পাচ্ছি
না, এখানে প্যারাথাইরয়েডের ডিসক্রিপশনটা নাই। আপনারা একটু কষ্ট করে বইতে দেখবেন। প্যারাথাইরয়েড ক্যালসিয়াম জাতীয় উপাদানে গঠিত অস্থি, দাঁত প্রভৃতি গঠনে সাহায্য করে থাকে স্বাভাবিক নিঃসরণ। অতিমাত্রায় যদি প্যারাথাইরয়েড এর থেকে হরমোন নিঃসরণ হয়, তাহলে স্নায়বিক উত্তেজনা বেড়ে যায় এবং ক্ষরণ কম হলে ব্যক্তিত্বের মধ্যে বুদ্ধিহীনতার ছাপ পড়ে। এরপরে আমরা অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকলাপ সম্পর্কে জানবো। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন বা গ্রন্থি রস এর নাম হলো এপিনেফ্রিন। এপিনেফ্রিন হার্ট রেট এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কাজ করে থাকে। আবার বলি, এপিনেফ্রিন হার্ট রেট এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এই অ্যাড্রিনাল গ্রন্থিটি কিডনির নিকটে অবস্থিত। এরপরে আমরা দেখব অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে যে গ্রন্থি রস নিঃসৃত হয় সেটা সম্পর্কে জানবো। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এবং গ্লুকে গ্লুকোজেন নামে দুটি হরমোন নিঃসৃত হয়। এই ইনসুলিন হরমোনের স্বল্পতার কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত হয়। রক্তে শর্করার পরিমাণ যদি নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে ইনসুলিন অতিরিক্ত শর্করাকে গ্লাইকোজেনে পরিণত করে এবং যকৃতে সঞ্চিত থাকে। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন পুনরায় শর্করায় রূপান্তরিত হয় এবং রক্তের সাথে মিশে যায়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থির কথা আলোচনা করব, যৌন গ্রন্থি বা গোনাড। পুরুষের যৌনগ্রন্থি হলো টেস্টিস বা অন্ডকোষ এবং নারীর যৌনগ্রন্থি বা ডিম্বাশয় বা ওভারিজ, দুটো ওভারি থাকে। অন্ডকোষ থেকে আহ নিঃসৃত হরমোনের নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। এই হরমোন পুরুষদের যৌন জীবনকে নিয়ন্ত্রণ করে এবং ওভারি বা ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম এস্ট্রোজেন, নারীদের যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। এবং দৈহিক যে অঙ্গগুলির যৌনতা প্রাপ্তি হয়, তার পিছনেও কিন্তু এদের এই গ্রন্থি নিঃসৃত হরমোনের প্রভাব রয়েছে। পিনিয়াল গ্রন্থির অবস্থান আমরা আগেই জেনেছিলাম। পিটুইটারি গ্রন্থির পাশে পিনিয়াল গ্রন্থির অবস্থান রয়েছে, আমরা ছবিতেও দেখেছিলাম। পিনিয়াল গ্রন্থি মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। এই গ্রন্থিটি পিটুইটারি গ্রন্থির খুব নিকটে এবং একটি ক্ষুদ্র গ্রন্থি বিশেষ। এই গ্রন্থির কাজ সুস্পষ্টভাবে জানা সম্ভব হয়নি, তবে এই গ্রন্থির হরমোন দৃষ্টি শক্তির আহ প্রখরতা বৃদ্ধি করে। তো আমরা গুরুত্বপূর্ণ গ্রন্থিগুলো সম্পর্কে জানলাম। আমাদের এর মাধ্যমে হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে জানা হলো। আর এখন আমরা পরবর্তী যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সেস অফ বিহেভিয়ার। এখানে আমরা বংশগতি এবং পরিবেশ সম্পর্কে জানব। অনেক আগে থেকেই কিন্তু একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব চলে আসছে যে মানুষের আচরণের পিছনে আসলে প্রভাব বিস্তারকারী মূল উপাদান কোনটি। কেউ বলছে যে এটা প্রকৃতি প্রদত্ত, যে নেচার, আর কেউ কেউ বলছে না, এটা প্রতিপালনের সাথে সম্পর্কিত, অর্থাৎ নার্চার। নেচারের মধ্যে জেনেটিক এবং হেরিডিটি ফ্যাক্টরস এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়।
আর নার্চারের মধ্যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস, চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ইত্যাদি নিয়ে যা গঠিত আসলে, বা সোশ্যাল রিলেশনশিপ, সারাউন্ডিং কালচার, এগুলোর কথা বলা হয়ে থাকে। বংশগতি আমরা একটু ডিটেলসে তাহলে প্রথমেই দেখি যে নেচার কি। নেচার হচ্ছে জিন এবং হেরিডিটি ফ্যাক্টর। জিন বা বংশগতি, আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, আসলে জিন কি, মা বাবা এবং মাঝখানে সন্তান। প্রথম ছবিটাতে উপরে আমরা শেষে উপরের ছবিটাতে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান তার চোখগুলো বাবার মতো পেয়েছে, তার চুলের রং মায়ের মতো পেয়েছে, তার হাইট পেয়েছে মায়ের মতো, কানের গঠন বাবার মতো পেয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির সাথে তার পূর্ববর্তী প্রজন্মের আহ কিছু সম্পর্ক থাকে, তাদেরকে কিছু বৈশিষ্ট্য পূর্ববর্তী প্রজন্ম থেকে ব্যক্তি বহন করে প্রাপ্ত হয় বা বহন করে থাকে। এই যে বংশগত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হওয়ার যেই ধারা, এটাকে বংশগতি বা জিন এবং হেরিডিটি ফ্যাক্টরস বলা হয়ে থাকে। কিন্তু এটা কি বলা যায় যে শুধুমাত্র এই জেনেটিক্যাল ফ্যাক্টর দ্বারাই আমাদের আচরণ নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয় বা আচরণ তৈরি হয়? এ নিয়ে অনেক গবেষণা আছে, অনেক বিতর্ক আছে, এবং এর ফলাফলও কিন্তু পাওয়া গেছে। তো নিচে আরেকটি ছবি আছে, এখানে বংশগতির একটি চিত্র তুলে ধরা হয়েছে, যেটি আসলে ম্যান্ডেল এর সূত্র দ্বারা প্রভাবিত। আপনারা স্যার গ্রেগর ম্যান্ডেলের নাম শুনে থাকবেন, যিনি বংশগতি সম্পর্কে খুব চমৎকার ধারণা দিয়ে গেছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে মা বাবা থেকে সন্তানদের মধ্যে কিভাবে বংশগত বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয়ে থাকে। আপনারা বইতে আরো ডিটেলস এটা সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা এই বিষয়ে আর বেশি আলোচনা করব না। তো আহ আরো একটা বিষয়ে আমরা যদি দেখি যে একজন বিচ্ছিন্ন মানুষ, যাকে বলা হয় ফেরেল মানব, মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যে মানুষটা দীর্ঘদিন ছোটবেলা থেকে প্রতিপালিত হয়েছে অন্যান্য প্রাণীর দ্বারা, বনে জঙ্গলে অন্যান্য পরিবেশের দ্বারা, সেই মানুষের মধ্যে মানবিক বৈশিষ্ট্য বা মানব সমাজে প্রতিপালিত মানুষের মতো বৈশিষ্ট্য পাওয়া যায় না, দেখা যায় না। তো এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ খুঁজে পাওয়া গেছে, তাদের উপরে গবেষণা করে দেখা গেছে যে পরবর্তীতে প্রাপ্তবয়সের পরে বা একটা বয়সের পরে তাদেরকে যতই স্বাভাবিক পরিবেশ প্রদান করা হোক না কেন, তাদের কিন্তু আচরণ আহ স্বাভাবিক পরিবেশে আহ প্রতিপালিত ব্যক্তির মতো হয় না, পরিবর্তন আনা সম্ভব হয় না। তা এখান থেকে বংশগত পরিবেশের প্রভাব কিন্তু বোঝা যাচ্ছে, প্রমাণিত হচ্ছে যে না, পরিবেশ, পরিবার, প্রতিপালন, এইগুলোর অনেক বেশি প্রভাব রয়েছে। যদি শুধু বংশগত বৈশিষ্ট্যের কারণেই হতো, তাহলে তার পূর্ববর্তী প্রজন্ম যদি স্বাভাবিক পরিবেশে থেকে থাকে সে বিচ্ছিন্ন হওয়ার আগে, তাহলে সেরকম কিন্তু তার হওয়ার কথা ছিল। যাই হোক, আপনারা বইতে এই সম্পর্কিত অনেক গবেষণা লব্ধ তথ্য পাবেন, খুবই ইন্টারেস্টিং, আপনারা পড়বেন। এছাড়া যমজ গবেষণা করা হয়েছে বিভিন্ন সময়, সেখান থেকে দেখা গেছে যে না, শুধুমাত্র যে বংশগত বৈশিষ্ট্য দ্বারা আচরণ নিয়ন্ত্রিত হয় তা নয়, বরঞ্চ পরিবেশও কিন্তু অনেক প্রভাবিত করে। পরিবেশের ক্ষেত্রে দুই ধরনের পরিবেশের প্রভাব দেখা যায়, একটা হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ এবং আরেকটা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। আমরা জানি যে একটা আহ পিতা মাতা সন্তান ধারণ করার প্রায় 10 মাস পরে সন্তান জন্ম লাভ করে।
এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। একজন সন্তান বেড়ে ওঠে তার মাতৃগর্ভে এবং সেই সময়ে তার মায়ের পরিবেশ পরিস্থিতি, মায়ের স্বাস্থ্য, মায়ের আবেগ, মায়ের পুষ্টি, বাবার বয়স ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। মায়ের কর্মপরিবেশ, মায়ের খাদ্য তালিকা, মায়ের আহ পারিপার্শ্বিকতা সবকিছুর প্রভাবই কিন্তু সেই গর্ভস্থ শিশুর উপরে পড়ে। মায়ের রোগ ইত্যাদি সবকিছুরই প্রভাব পড়ে। তো এইগুলো পরবর্তীতে বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে। আবার জন্ম পরবর্তী পরিবেশে অনেক ফ্যাক্টরস রয়েছে যেগুলো একজন মানুষের আচরণের পেছনে আহ অনেকাংশে প্রভাবিত করেছে। যেমন এই সন্তান লালন পালনের যে পদ্ধতি সেটা খুব তার একজন সন্তান একজন ব্যক্তি তার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স বা ছোটবেলার এক্সপিরিয়েন্স গুলো খুবই গুরুত্বপূর্ণ। তার শিক্ষার্জনের পদ্ধতি, শিক্ষার পরিবেশ, শিক্ষার উপাদান এগুলো সবই কিন্তু তার আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। একজন ব্যক্তিত্ব তৈরিতে আহ এগুলোর প্রভাব অপরিসীম। সোশ্যাল রিলেশনশিপ কেমন ছিল, সারাউন্ডিং কালচার, কোন কালচারের মধ্যে বেড়ে উঠেছে ইত্যাদি। অ্যামাজনে যদি একজন শিশু বেড়ে ওঠে এবং আহ ওয়েস্টার্ন কালচারে যদি একজন শিশু বেড়ে ওঠে এবং বাংলাদেশে একজন শিশু বেড়ে ওঠে, তিনজনের মধ্যে কিন্তু সামঞ্জস্যপূর্ণ আচরণ কম দেখতে পাবো বা পার্থক্য অনেক বেশি দেখতে পাবো। বা দেখা যাচ্ছে যে কারোর সাথে পার্থক্য কম থাকবে, কারোর সাথে পার্থক্য বেশি থাকবে। তাদের এই যে ব্যক্তিত্বের পেছনে বিভিন্ন বিষয়গুলো প্রভাবিত হবে, এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলটিমেটলি আমরা বলতে পারি না যে এই পরিবেশ বা বংশগতি কোনো একক উপাদান একজন ব্যক্তির ব্যক্তিত্বের গঠনের পিছনে দায়ী। আসলে সার্বিকভাবে এই দুটোই সংমিশ্রণে কিন্তু ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাই কোনোটাকেই কিন্তু অস্বীকার করা যাবে না বা কম বেশি দায়ী বলে আমরা বলতে পারবো না। বরঞ্চ দুটোর মিথস্ক্রিয়াতেই কিন্তু ব্যক্তিত্বের সংমিশ্রণ ঘটে থাকে। তো আজকে আমরা এই জেনেটিক ইনফ্লুয়েন্স অফ বিহেভিয়ার খুব সংক্ষেপে আলোচনা করলাম। এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, আপনারা বইতে দেখবেন এবং আরো ক্লাসরুমে আমরা আশা করি যে ভবিষ্যতে আরো বিশদভাবে আলোচনা করব। আহ আচ্ছা, তো আজকের ক্লাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আপনাদের আজকে 5 অক্টোবর 2020 তারিখে আমরা ক্লাস নিচ্ছি। তো সামনে 10ই অক্টোবর আপনারা জানেন যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এই দিনটি বাংলাদেশেও আমরা পালিত হবে। প্রতি বছর বিশ্বে এটি পালিত হয়ে থাকে। এই 2020 সালে এই দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার এক্সেস। অর্থাৎ সার্বজনীন মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আমাদের দাবি উত্থাপিত হয়েছে। বর্তমান বিশ্বে স্বাস্থ্যের আমরা জানি যে এটি একটি মৌলিক অধিকার। স্বাস্থ্যের সুরক্ষা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। তবে মানসিক স্বাস্থ্যের সুরক্ষা এটি নিয়েও আমাদেরকে ভাবতে হবে। আমরা বর্তমানে এই বেশ অনেকদিন ধরেই করোনা মহামারীতে পড়ে অনেক জটিলতার মধ্য দিয়ে আমাদের সময়কে অতিক্রম করছি। মানসিক চাপ অনেক বেড়ে গেছে। আমাদের টেনশন, স্ট্রেস, আমাদের ভীতি, সামাজিকতার থেকে আমরা অনেক স্খলিত হয়ে যাচ্ছি। নৈতিকতার ক্ষেত্রে আমাদের প্রভাব পড়েছে। তো সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থায়ও কিন্তু প্রভাব পড়ার ফলে মানসিক চাপে অনেক প্রভাব পড়েছে। আমাদের খাদ্য ব্যবস্থার উপরে প্রভাব পড়েছে। সামাজিক বা আন্তর্জাতিক একটা মহামারীর সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি। সময়টি আসলে আমাদের অনুকূলে
নয়। তো এই অবস্থায় যে মানসিক স্বাস্থ্যের অবস্থা সেটা কিন্তু আমাদের স্বাভাবিক নেই। এই অবস্থায় আমরা চাচ্ছি সবাই যেন মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় আহ আরেকটু অগ্রবর্তী হয়। আমাদের আহ যারা নীতি নির্ধারক, আমাদের যারা ডিসিশন মেকার, সব পলিসির মধ্যে যেন মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়া হয়। প্রত্যেক মানুষের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের আহ সুবিধাগুলো, তাদের বঞ্চনাগুলো দূর করে সামনে নিয়ে আসা এবং তাদেরকে ভালো রাখা, ভালো থাকার উপরে জোর দেওয়া হয়, সেটাই কিন্তু এই বর্ষের দাবি। এবং এক্ষেত্রে যত বেশি ইনভেস্টমেন্ট করা হবে, যত বেশি আমাদের আমরা দিব, তত বেশি কিন্তু আমাদের অ্যাক্সেসিবিলিটি বাড়বে। এবং এই জন্য আমাদেরও কিছু করণীয় আছে। আমাদের করণীয় হচ্ছে যে আমরা লেটস এন্ড মেন্টাল হেলথ ডিসক্রিমিনেশন। আমরা জানি যে আমরা যদিও মেন্টাল হেলথ বলি, তারপরেও আমরা একটা ডিসক্রিমিনেশন করে ফেলি। আমরা শারীরিক স্বাস্থ্যের সুযোগ সুবিধাগুলোকে বর্ধিত করছি, শারীরিক স্বাস্থ্যের সেবাগুলোকে গ্রহণ করছি, কিন্তু মানসিক স্বাস্থ্যের মানসিকভাবে বিধ্বস্ত হলে, বিপর্যস্ত হলে সেবা গ্রহণ করছি না। আমরা দ্বিধা করছি, আমরা বলি না, আমরা লুকিয়ে রাখি, আমরা অন্য পরিহাস করি। এই বিষয়গুলো থেকে, এই স্টিগমা গুলো থেকে এটাকে গুরুত্ব না দিয়ে এখন ঘরে বসে থাকার আর সময় নেই, এটা গুরুত্ব দিতে হবে। তো হ্যাঁ, আমরা এক্ষেত্রে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে হ্যাঁ, এই করোনা মহামারীর সময়ে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আমি নিজেও কিন্তু অনেক স্ট্রেসড। এবং হ্যাঁ, আমি সার্ভিস নিচ্ছি, আমি সেবা নিচ্ছি, আমি আমার মানসিক স্বাস্থ্যের জন্য আমি একজন মনোবিজ্ঞানীর শরণাপন্ন হই, প্রয়োজনে আমি চিকিৎসকের শরণাপন্ন হই। আহ আমি আপনাদের যার যার মানসিক স্বাস্থ্যের অবস্থান বুঝে আপনাদেরকেও বলবো যে হ্যাঁ, সেবা নিতে ভয় পাবেন না। এই স্টিগমাটা যে আমি হেয় হয়ে যাব, আমাকে ছোট করে দেখা হবে, এখান থেকে আমাদের বের হতে হবে। আমরা এটা বলতে দ্বিধা করব না, এবং এটা বলার মধ্যে নিচু হবার বা ছোট হবার কোনো কিছু নেই। অন্যের পরিহাসকে গুরুত্ব দিব না, কারণ আমরা জানি যে মানসিক স্বাস্থ্য, সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা আমার নিজের জন্য কতটা প্রয়োজন, আমার সমাজের জন্য কতটা প্রয়োজন। আর আরেকটা কথা এখানে লেখা আছে, আপনারা দেখবেন যে এভরিওয়ানস এক্সপিরিয়েন্স অফ মেন্টাল হেলথ ইজ ডিফারেন্ট। অর্থাৎ আমার মানসিক স্বাস্থ্যের যেই অভিজ্ঞতা, আমার মানসিক অভিজ্ঞতাগুলো বা আমার অভিজ্ঞতাগুলোর সাথে কারো অভিজ্ঞতা মিলবে না। একইভাবে অন্য কারো অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা পুরোপুরি মিলবে না। আমার মানসিক স্বাস্থ্যের সাথে আরেকজনের মানসিক স্বাস্থ্য পুরোপুরি ম্যাচ করবে না। বা আমার যে কোনো জীবনের যে কোনো ঘটনা, অন্য আরেকজন একই ঘটনার সম্মুখীন হলেও তার অভিজ্ঞতাটা, তার বোঝাটা, তার অনুভূতিটা আমার মতো হবে না। প্রত্যেকটা ব্যক্তি তার শিক্ষণ প্রক্রিয়া দিয়ে তার ব্যক্তিত্বটা তার মতো করে গড়ে উঠেছে, সে তার মতো, এবং তার অভিজ্ঞতার যে প্যাটার্নটা রয়েছে সেটাও তার মতো। এটাকে আমরা গুরুত্ব দিব, এটাকে আমরা অবহেলা করব না, আমরা আরেকজনকে সম্মান করব। প্রত্যেক ব্যক্তি কিন্তু সম্মান পাওয়ার অধিকার রাখে। সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়ে তাকে আহ সম্মান দিয়ে প্রত্যেক ব্যক্তিকে আমরা যদি চলার চেষ্টা করি, যার যার জায়গা থেকে যদি আমরা সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করি, তাহলেই আমরা আহ সবাইকে নিয়ে সামনে এগোতে পারবো। কেউ পিছিয়ে গেলে আমরাও পিছিয়ে যাব। আমরা চাবো সবাই মিলে হাতে হাত রেখে সুন্দর একটা আগামী গড়ার জন্য, ভালো থাকার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাইকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।